কথাগুলো বলে নিজের বাঁধা মুখের উপর দিয়েই টুক করে সাফনের ঠোঁটে একটা চুমু বসিয়ে দিয়ে নিজের প্যান্টের পকেট থেকে সাফনের টু সাইডেড সোটটা বের করে সাফনের কোলের উপর ছুঁড়ে দিল। আর এরপর নিজের কালো রঙা ব্যাকপ্যাকটা নিয়ে আবারও দরজা খুলে বেরিয়ে গেল। সাফন ওর সোটটা হাতে নিয়ে একবার তার উপর চোখ বুলিয়ে তাকিয়ে রইল ওর রিমোট যাওয়ার পানে। মনে মনে নিজের স্ত্রীর নিরাপত্তার জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল ও। তারপর আবার জোনাসের দেওয়া ম্যাপখানার দিকে নজর বোলাতে লাগলো। মাথার ভেতর ম্যাপের চিত্রটা গেঁথে নেওয়ার চেষ্টায় আছে ও এখন। রুমাইশা দরজা দিয়ে বেরিয়ে সামনে লম্বা বারান্দা দিয়ে হেঁটে যেতে লাগলো। বারান্দার দুপাশেই সারি সারি কামরা, সেগুলো সব পরিত্যক্ত। সাফনকে অন্যান্য সাধারণ ল্যাব কর্মচারীদের থেকে লুকাতে বিশেষভাবে ওই রকম রুমটি তৈরি করা হয়েছে এবং সন্দেহের তালিকায় না আসার জন্য ওইদিকে কোনো গার্ডও রাখেনি ওরা। শুধুমাত্র বারান্দাতে ঢোকার মুখে লেজার ট্র্যাপ দিয়ে রেখেছে, যেটার কথা ম্যাপে উল্লেখ করা না থাকলেও রুমাইশার চোখে স্পষ্ট হয়ে ধরা পড়েছে সেটা। সাধারণ মানুষের দৃষ্টিসীমার বাইরের বিশেষ কিছু লাইট আর পার্টিকেল দেখার ক্ষমতা রুমাইশা পেয়েছে তার শরীরে দেওয়া ফ্লুইডের কারণে। কিছু দূর এগিয়ে গিয়ে অ্যাশলি মেয়েটার নিথর দেহটা চোখে পড়ল ওর। ওকে কেউ এখানে খেয়াল করেনি, এইদিকে কারোর আসার প্রয়োজন পড়েনি বোধহয়। কিন্তু পরক্ষণে অ্যাশলির মৃত্যুর খবরটা বিশেষ লোকগুলোরকে জানানো একটা মতলব খেললো ওর মাথায়। বাঁকা হাসলো ও, তারপর আবার হেঁটে হেঁটে এগুতে শুরু করলো। ও বর্তমানে যে ফ্লোরে আছে সেটা 4th ফ্লোর। প্রতিটা ফ্লোর 10টি বিভিন্ন ভাগে বিভক্ত। এই ফ্লোরের অন্যদিকের প্রথম 5টা ভাগ জুড়ে ল্যাব, আর তারপরে 3টা ভাগে ল্যাবের কর্মী আর কিছু শিক্ষানবিশদের রেসিডেন্স এরিয়া, আর তারপরে 2টা ভাগ পরিত্যক্ত, যেখানে ওরা সাফনকে রেখেছে। এইদিকে কেউই থাকে না। রুমাইশা বারান্দার মুখের কাছে পৌঁছালে লেজার ট্র্যাপটা দেখতে পেল। ঈষৎ লাল আর ঈষৎ সবুজ রঙের লেজার রশ্মিগুলো তির্যকভাবে বারান্দার মুখের স্থানটার ছাদ আর ফুলর স্পর্শ করে এক অদ্ভুত নির্দিষ্ট নকশায় সাজিয়ে আছে। যে কেউ এই রশ্মিগুলোর ভেতর দিয়ে অতিক্রম করলে সাথে সাথেই সাইরেন বেজে উঠবে। রুমাইশা সেই লেজার রশ্মিগুলোর নকশা অনুসরণ করে লেজার রশ্মি খালি জায়গাগুলোর ভেতর দিয়ে দক্ষতার সাথে নিজের শরীর গলিয়ে অপর পাশে চলে গেল। জোনাসের দেওয়া ম্যাপটা মাথার ভেতর গেঁথে নিয়েছে ও। বিল্ডিংয়ের কোথায় কি আছে সব ওর নখ দর্পণে এখন। এই এরিয়াটা পার হয়ে রেসিডেন্স এরিয়াতে ঢুকলো মাইশা। রাতের এখন প্রায় 3টা। প্রায় সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এই এরিয়াটা পুরো সিসি ক্যামেরার আওতাধীন। সেগুলো বারে বারে মুভ করে করে চারপাশটা নজরে রাখছে। কোথায় কোথায় সিসি ক্যামেরাগুলো সেট করা সেটা রুমাইশা একবার মাথার ভেতর এঁকে নিল। রেসিডেন্স এরিয়া 2 নম্বর খণ্ডে মাইকেলের কামরা। রুমাইশার গন্তব্য সেখানে। বড় করে একটা দম নিল রুমাইশা, আর এরপরই নিজের দম আটকে ধরে ছুটে চলল ও। এতটাই দ্রুত গতিতে পুরো এরিয়াটা ও পার করলো যে কোনো সিসি ক্যামেরা কোনো ধরনের আনওয়ান্টেড এন্টিটি ডিটেক্টেড করতে পারল না। এটা ওর ফিজিক্যাল চেঞ্জের ভেতর আর একটা প্রচণ্ড দ্রুতগতিতে ছোটা, যা খুবই উন্নত মানের ক্যামেরা ছাড়া ডিটেক্ট করা খুবই কষ্টকর। এক ছুটে রুমাইশা চলে এলো মাইকেলের কামরার এদিকটাই। কিন্তু সমস্যা এখানে, মাইকেলের রুমের দরজার দিকে তাক করিয়ে রাখা আছে একটা সিকিউরিটি ক্যামেরা। এটার ক্ষমতা অন্য ক্যামেরাগুলোর থেকে বেশি। মাইকেলের মতো গুরুত্বপূর্ণ একজনের কামরায় কখন কে ঢুকছে বা বেরোচ্ছে সেগুলো নজরদারিতে নিয়োজিত ব্যক্তিরা নজরে রাখে 24 ঘন্টা। কিন্তু মাইকেলের রুমের দরজা খুলে ভেতর ঢুকতে হলে রুমাইশাকে তো স্থির হতে হবে কিছুক্ষণের জন্য হলেও, এতেও সবার নজর পড়ে যাবে। তাই রুমাইশা মাইকেলের কামরার কিছুটা আশেপাশে এসে একটা ক্যামেরাবিহীন জায়গা দেখে লুকিয়ে পড়ল। এইখান থেকে মাইকেলের রুমের সামনে সিসি ক্যামেরাটা দেখা যাচ্ছে। সেটা যে কোনো আনওয়ান্টেড এন্টিটি ডিটেক্ট করতে পারলেই সেদিকে মুভ করবে। রুমাইশা আবারও দম নিল, আর এরপরই প্রচণ্ড দ্রুত গতিতে ছুটে গিয়ে ক্যামেরাটা ওকে ডিটেক্ট করে ফেলার আগেই মেঝে থেকে লাফিয়ে দক্ষতার সাথে নিজের পাটা ঘুরিয়ে প্রচণ্ড গতিতে একটা লাথি দিল ক্যামেরাতে। ক্যামেরাটা ওর স্ট্যান্ড থেকে ভেঙে ঝুলে গিয়ে নিজের জায়গা থেকে 20-30 হাত দূরে গিয়ে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। আর ক্যামেরাটাকে সরানোর পরই ও ঢুকলো মাইকেলের কামরায়।
এদিকে ক্যামেরাটা হঠাৎ ব্ল্যাকআউট হয়ে যাওয়ায় নজরদারিতে থাকা লোকগুলো সতর্ক হয়ে উঠল। কিভাবে কি হলো ওরা কিছুই বুঝলো না। ক্যামেরা ব্ল্যাকআউট হয়ে যাওয়ার আগ মুহূর্তের ফুটেজগুলো ওরা চেক করলো কয়েকবার, কিন্তু সন্দেহজনক কিছুই পেল না। তাই বেশি কিছু না ভেবে ওরা ধীরে সুস্থে এগোতে থাকলো নতুন ক্যামেরাটার বর্তমান অবস্থা দেখতে। মাইকেল বেঘুরে ঘুমোচ্ছে, নাক ডাকাচ্ছে মাঝে মাঝে। নিঃশ্বাসের সাথে 50 মাইকেলের কিঞ্চিত মেদযুক্ত পেটটা ওঠানামা করছে। এমন সময় কেউ যেন ওর কানে কাছে এসে ভৌতিকভাবে ফিসফিস কণ্ঠে বলতে লাগলো, Michael, Michael, I'm Ashley, help me. I'm dying, Michael. Michael, I'm Ashley, help me, Michael. মাইকেলের ঘুম পাতলা হয়ে এলো। কানে কাছে শব্দগুলো আরও একবার ধ্বনিত হতেই চোখ মেলে তাকালো ও। আর তাকাতেই অন্ধকারের ভেতর নিজের পেটের ওপর কাউকে বসে থাকতে দেখল ও, কিন্তু ঠিক কে বসে আছে তা বুঝতে পারল না। চশমাটা সাইড টেবিলের উপর রাখা আছে। প্রথমে অবইটাকে অ্যাশলি ভেবে মাইকেল খুশি হয়ে হাত বাড়াতে গেল অবইটার দিকে। অবইটা তার চোখ দুইটা মেলে ধরল। সবুজে আভাব হলুদ রঙা হিংস্রতায় পরিপূর্ণ চোখ দুইটা থেকে আলো ঠিকরে পড়ছে। অন্ধকারের ভেতর এমন দৃশ্য দেখে মাইকেলের হৃৎপিণ্ড থেমে গেল যেন। ভয়ে আটকে উঠে ও চোখ দুইটা বড় বড় করে হাঁপাতে লাগলো। তার উপর এই প্রাণ ওষ্ঠাগত হয়ে যাওয়ার মুহূর্তেই অবয়টা হঠাৎ করেই দাঁত মেলে হাসল। আর অন্ধকারের ভেতরেই সাদা রঙা দাঁতগুলো চকমক করে উঠল। নাকি সুরে হি হি হাসি বেরিয়ে এলো অবয়টার মুখ থেকে। মাইকেলের হার্ট ফেল হবার জোগাড় হলো। গঙ্গাতে গঙ্গাতে মুখ দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো সে। এরপর সাইড টেবিলটা হাতে কোনো রকমে চশমাটা খুঁজে চোখে দিয়ে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে আবার নিজের ওপর তাকালো ও। না, কেউ নেই। এসব কি তাহলে তার স্বপ্ন ছিল? স্বপ্ন কি এমন বাস্তবের মতো হয় কখনো? মাইকেল উঠে বসলো বিছানায়। সাইড টেবিলে রাখা পানির গ্লাসটা থেকে পানি খেলো 2 ঢোক। আর তারপর নিজের কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছল। উফ, কি ভয়টাই না পেয়েছে সে। স্বপ্ন দেখেও যে মানুষ এতটা ভয় পেতে পারে তা নিজেকে না দেখলে মাইকেল বুঝতোই না। নিজের ছেলে মানুষিতে নিজেই খানিক হেসে নিল সে। কিন্তু এরপর অ্যাশলির কথা মনে হতেই বিছানা থেকে নেমে বাইরে চলে গেল মাইকেল। আর তার রুমের ভেতর কাবাডের পাশে দাঁড়িয়ে থাকা রুমাইশা ফিসফিসানির শব্দে হে হে করে হেসে উঠল। আর তারপর নিজের মনে মনেই বলে উঠল। আর তারপর কাবাডের পাশ থেকে বেরিয়ে এসে নিজের রুম থেকে বেরিয়ে গেল। আর তারপর প্রচণ্ড দ্রুত গতিতে ছোট 4th ফ্লোর থেকে বেরিয়ে গ্রাউন্ড ফ্লোরে চলে এলো। আসার সময় নজরদারিতে নিযুক্ত কয়েকটা লোককে ও পাশ কাটিয়ে চলে এলো। ওরা হাতে একটা নতুন ক্যামেরা নিয়ে 4th ফ্লোরে যাচ্ছে। যদি পুরনো ক্যামেরাটা ঠিক হওয়ার মতো অবস্থায় না থাকে তবে নতুনটা লাগাবে। লিফটটাতে একটু সমস্যা দেখা দিয়েছে। বাটনগুলোর কয়েকটা হঠাৎ করে কাজ করছে না, তাই ওরা সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল। সিঁড়িগুলোতে স্বল্প আলো। সেই স্বল্প আলোর ভেতরতেই রুমাইশা বুলেটের গতিতে ওদেরকে পাশ কাটিয়ে চলে গেল। সবার প্রথমে থাকা ছেলেটা তার সামনে দিয়ে চলে যাওয়া কোনো এন্টিটির উপস্থিতি টের পেলেও বাকিরা পেল না। রুমাইশা ওদের পাশ কাটিয়ে চলে যেতেই প্রথমজন দ্বিতান্বিত হয়ে দাঁড়িয়ে গেল। তারপর পেছনে একবার তাকিয়ে দেখল আসলে সেটা কিছু ছিল কিনা। এতে পেছনের লোকগুলো বিরক্ত হলো। প্রথম লোকটাকে ওরা ধমকে দিল রাস্তার মাঝে হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়ায়। প্রথম লোকটাও আর বেশি কিছু না ভেবে আবার হাঁটা চালিয়ে গেল। গ্রাউন্ড ফ্লোরের ভার্সিটির স্টুডেন্টরা কেউ কেউ ঘুরঘুর করছে এখনও, তাই রুমাইশার একটু সুবিধাই হলো। ও স্বাভাবিক মানুষজনদের মতো করে বেরিয়ে এলো সেখান থেকে। আর তখনই 4th ফ্লোর থেকে একসাথে কয়েকগুলো চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া গেল। ওরা হয়তো অ্যাশলির লাশ পেয়ে গেছে। কালো পোশাকের আড়ালে হাসলো রুমাইশা। উপযুক্ত একটা কাজ করেছে সে, ফালতু মেয়ে। আশেপাশে থাকা গার্ডগুলো রুমাইশাকে খেয়াল করলো, কিন্তু স্টুডেন্ট হতে পারে ভেবে কেউ কিছু বলল না, কিন্তু সন্দেহের চোখে তাকালো। রুমাইশা সেসব দৃষ্টি উপেক্ষা করে মাথা নিচু করে সদর্পে হেঁটে হেঁটে একসময় ভার্সিটি এরিয়া থেকে বেরিয়ে এলো। সকালবেলা সেরেনা ডাকে ঘুম ভাঙল রুমাইশার। গতকাল ভার্সিটি থেকে ফিরেই এসে ও ঘুমিয়ে পড়েছে। পোশাকটাও বদলায়নি, ওভাবেই ঘুমিয়েছে ক্লান্তির কারণে। সেরেনার ডাকে উঠে বসলো রুমাইশা। সেরেনা ওকে বলল, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও,
রুমাইশা কাদের? খাবার দিয়েছি আমি। আর জোনাসের তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে, দ্রুত আসো। রুমেশ একটু অবাকই হলো। প্লেনে আবার কোনো পরিবর্তন হলো নাকি? কিন্তু পরিবর্তন কেন হবে? ও বিছানা থেকে নামতে নামতে সেরেনার উদ্দেশ্যে বলল। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। ওর কথা শুনে সেরেনা হাসি মুখে চলে গেল রুম থেকে। রুমেশা দ্রুত ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এলো। জোনাস আর সেরেনা আগে থেকেই বসে আছি সেখানে। রুমেশার জন্য অপেক্ষা করছে ওরা। রুমেশা এসে টেবিলে বসলে ওরা খাওয়া শুরু করলো। রুমেশা একবার আর চোখে দেখে নিল জোনাসকে। জোনাসের মুখখানা থমথমে, বরাবরের মতো ফানি মুডে নেই সে। রুমেশা বুঝলো গুরুতর কিছু হয়েছে। খাবার টেবিলে কেউ কোনো কথা বলল না। চুপচাপ খাওয়া শেষ করে সেনা উঠে চলে গেল ওর রুমে। আর জোনাস খাওয়া শেষে ডাইনিং টেবিল থেকে উঠে রুমেশের খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় টেবিলে থেকে কিছুটা দূরে রাখা সোফার উপর গিয়ে বসলো। রুমেশা একটু দ্রুত গতিতেই খাওয়া শেষ করলো। এক প্রকার পানি দিয়ে খাবারগুলো গিলে ফেলল ও। তারপর নিজেও উঠে গিয়ে জোনাসের বিপরীত দিকের সোফায় গিয়ে বসলো। এরপর পাশ থেকে একটা কুশান বালিশ নিয়ে কোলের উপর রেখে জেনাসকে বলল। জি বলুন, আমি শুনছি, কি হয়েছে? প্ল্যানে কোনো চেঞ্জ? সাফওয়ানকে দেখাশোনা করতো একটা মেয়ে, কাল রাতে সে মারা গেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সে দুর্ঘটনার কারণে মারা গেছে। তাকে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়েছে আজ সকালে, কিন্তু ওই মেয়েটাকে তুমি খুন করেছো বলে আমার ধারণা। রুমাইশা জোনাসের কথার উপরে নিচে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জোনাস সেটা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল একটা, তারপর আবার বলল। ওখানের একটা সিকিউরিটি ক্যামেরা কেউ একজন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আর এইসব ঘটনার কারণে ওরা কাউকে আর বিশ্বাস করছে না। পুরো ভার্সিটিতে ওরা সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে, বিশেষ করে ল্যাব এরিয়াতে। এখন সাধারণ মানুষও ভালোভাবেই বুঝতে পারছে যে সেখানে কিছু একটা আছে, যাকে ল্যাব পার্সনসরা আড়াল করার চেষ্টা করছে। আর তার চেয়ে বেশি দুঃখের ব্যাপার হলো, ওরা ল্যাব এরিয়াতে যে গার্ড মোতায়েন করেছে তারা সব হার্ভার্ডের গার্ড, সবাই অস্ত্রধারী। সুতরাং সাফওয়ানকে ওখান থেকে বের করা অত সহজ হবে না। আর পোস্টমর্টেমের রিপোর্টে যদি ওই মেয়েটার অস্বাভাবিক মৃত্যুর কথা লেখা থাকে, তবে সাফওয়ানকে সেখান থেকে বের করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। আর ল্যাব এরিয়ায় স্টুডেন্টদের কেউ ঢুকতে দিচ্ছে না স্পেশাল পারমিশন ছাড়া। এতে করে তুমিও আর স্টুডেন্টের বেশ ধরে ও সেখানে ঢুকতে পারবে না। রুমাইশার মুখের উপর চিন্তার ছাপ দেখা গেল। কিছুক্ষণ চুপ থেকে ও জোনাসের উদ্দেশ্যে বলে উঠল। আপনাদের ফ্রেন্ড রবার্ট তার পার্সোনাল জেট প্লেনটা নিয়ে আসার প্ল্যানে কোনো চেঞ্জ হবে না তো? না, ওর বা আমার কারো কোনো সমস্যা হবে না। একবার প্লেনে উঠে পড়তে পারলে আর কোনো সমস্যাই পড়তে হবে না আমাদের। কিন্তু সে প্লেন পর্যন্ত আসাই সবচেয়ে কঠিন ব্যাপার। হার্ভার্ডের গার্ডগুলো অনেক দক্ষ, তাদেরকে ফাঁকি দিয়ে সাফওয়ানকে নিয়ে বেরিয়ে আসা খুবই কষ্টকর হবে। সাফওয়ান যদি সুস্থ থাকতো তবে কোনো চিন্তাই ছিল না। হার্ভার্টের ওসব দক্ষ গার্ডরা ওর কাছে ডাল ভাতের মতো, কিন্তু ওর শরীরের অবস্থাটা তো তুমি গিয়ে দেখেছো। হাড় লিকলিকে হয়ে আছে, প্রচণ্ড দুর্বলও এখন। এই অবস্থায় ফাইট করা ওর পক্ষে এক প্রকার অসম্ভব। আর এই লাইনে তুমি নতুন, তুমি এখনো দক্ষ হয়ে ওঠোনি, তাই তোমাকে ওদের মাঝে একা ছেড়ে দেওয়া মোটেই ঠিক হবে না। প্ল্যানে কোনো চেঞ্জ হবে না জোনাস, আপনি চিন্তা করবেন না। আমি আর সাফওয়ান সবটা সামলে নিব। আপনি শুধু জেট প্লেনটাকে সময় মতো সঠিক জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। আপনার আর রবার্টের সাথে আমি ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে যোগাযোগ রাখবো। সারাক্ষণ পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে আমি প্রতি মুহূর্তে ইনফর্ম করব। ঠিক আছে, তোমাদের কোনো সমস্যা না হলে আমার এখানে আর কিছুই বলার নেই। আমি রবার্টকে ইনফর্ম করে দিচ্ছি। আমি আরও সময় মতো প্ল্যান মাফিক নির্ধারিত জায়গায় গিয়ে অপেক্ষা করব। তোমরা কোনো বিপদে যেন না পড়ো তার জন্য গার্ডের কাছে আচ্ছা তোমরা কোনো বিপদে যেন না পড়ো তার জন্য গডের কাছে প্রার্থনা করি। রুমেশা দৃঢ়তার সাথে নিজের মাথা নাড়ালো, চোখে ওর আত্মবিশ্বাসের ঝলক। জোনাসের সাথে আলাপ শেষ করে ও উঠে নিজের রুমে গেল। তারপর দুপুরের অভিযানের জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলো। এই মুহূর্তে হার্ভার্টের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে রুমেশা। স্কিন টাইট একটা কালো রঙা প্যান্টের সাথে ছাই রঙা ক্রুপ টপ পরে আছে ও। পায়ে ওর সাদা কালো মিশলের হাইকিং শু, পিঠে কালো রঙা ব্যাকপ্যাক। বব কাট দেওয়া চুলগুলো রোদে পড়ে ঝকমক করছে। কালো রঙা গগলসের নিচে উজ্জ্বল চোখ দুটো প্রিয়তমকে দেখার আশায় মুখিয়ে আছে।
চোখ মুখ আজর কিছুই ঢাকা নেই। নিজেকে আজ উন্মুক্ত করে এসেছে ও কাজের সুবিধার্থে। কালো আর খয়েরি সংমিশ্রণে ঠোঁট দুটোতে অদ্ভুত সুন্দর হাসি, কিন্তু হাসি ফুটিয়ে গেটের ভেতর দিয়ে ধীর পায়ে হেঁটে ভেতরে ঢুকলো ও। নিজের অভিযানের সফলতা যেন চোখের সামনেই ভাসছে ওর। পুরো ভার্সিটিটা জুড়েই যেন সাজ সাজ রব। সবাই এদিক সেদিক তাড়াহুড়ো করে ছুটছে। স্টুডেন্ট সহ অন্যান্য টিচার আর স্টাফরা নিজেদের ভেতর ল্যাবরেটরির বিষয়টা নিয়ে নিচু গলায় আলোচনা করছে। বিশাল দেহি গার্ডগুলো কঠিন চোখে আশপাশটা পর্যবেক্ষণ করছে আর অস্ত্র হাতে পাহারা দিচ্ছে, যেন একটা মাছিও ল্যাবে প্রবেশ করতে না পারে। রুমাইশা মাথা নিচু করে বীরদর্পে হেলে চলেছে সামনের দিকে। কালো রঙা গগলসের ভেতর দিয়ে নিজের আশপাশটা তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছে ও। কানে থাকা ব্লুটুথ ডিভাইসটার মাধ্যমে সে সাফনের সাথে কানেক্ট হয়ে অতি উৎসাহী গলায় বলল, মাই ডিয়ার কিউবি, আর ইউ রেডি? সাফন সেই গোপন ক্যামেরাতে রুমাইশা দেওয়া কালো রঙা শক্ত কিন্তু স্ট্রেচি পোশাকটা পরে তৈরি হয়ে আছে। পোশাকটা ওর গলা পর্যন্ত ঢেকে আছে। ও নিজের পায়েও একজোড়া হাইকিং শু। রুমাইশা দুজনের জন্যই সেম রঙের সেম ডিজাইনের শু কিনেছে। মুখটা রুমাইশার কথাতেই ঢাকেনি ও, কারণ এখন আর লুকানোর কিছুই নেই। ওর শরীরে ইস্পাত দৃঢ় পেশিগুলো পোশাকটার উপর দিয়েই স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে আছে। অসম্ভব রকম সুন্দর লাগছে ওকে। গতকাল রাতে রুমেশের সঙ্গ পাওয়ার পর ওর শরীরের সমস্ত এনার্জিগুলো যেন 3 গুণ বেড়ে ফিরে এসেছে। বিশালদেহী সাফওয়ানকে এখন প্রচণ্ড হিংস্র আর দানবাকার দেখাচ্ছে। এখন এই মুহূর্তে রুমের ভেতর কেউ না এলেই হলো। যদিও রুমের বাইরেই দুজন গার্ড অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ভেতরে প্রবেশ নিষেধ। কানে লাগানো ব্লুটুথ ডিভাইসটার ভেতর দিয়ে রুমেশের কণ্ঠ শোনা মাত্রই মিষ্টি হাসল সাফওয়ান। মনে মনে 2 বার উচ্চারণ করলো, হিউবি হিউবি। তারপর প্রতি উত্তরে সে নিজেও বলল, Yes, I am, wifey. গোপন রাস্তাটার কোনো চিহ্ন ম্যাপে দেয়া নেই, সুতরাং আপনাকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে আমারই উপস্থিত হওয়া লাগবে। কিন্তু জোনাস আর রবার্ট ল্যাব এরিয়ার সিকিউরিটি ক্যাম হ্যাক করে যা দেখেছে তাতে আপনাকে একটু বেশি কষ্ট করা লাগবে। কিন্তু চিন্তা করবেন না, আপনার উপর ভারটা বেশি মনে হলেই আমি আপনাকে সঙ্গ দিতে চলে আসব। আর ওদেরকে একটা উচিত শিক্ষা দিয়ে সোজা গ্রাউন্ড ফ্লোরের 3 নম্বর পার্টের পেছনের দিকে চলে আসবেন। আপনার সাহায্য প্রয়োজন না হলে আমি ওখানেই থাকবো, আর ওইখান থেকেই ম্যান হলের ভেতর দিয়ে আন্ডারগ্রাউন্ড গিয়ে বস্টনের শেষ সীমানায় পৌঁছে যাব। ম্যান হল যেখানে শেষ হয়েছে সেখানে থেকে ম্যান হলের পানি সোজা নর্থ অ্যান্টার্কটিকায় পতিত হয়। ওইখানেই রবার্ট আর জোনাস আমাদের জন্য অপেক্ষা করবে। একবার প্লেনে উঠতে পারলে আর কোনো বাধাই আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। Now I'm leaving my room. See you in a bit. Till then, stay safe. আর তারপরই রোমাশার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে সাফন বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে খট করে দরজা খুলে দৃঢ়পায়ে ওর রুম থেকে বের হলো। রোমাশাও এগুলো ল্যাবের দিকে আত্মবিশ্বাসের সাথে হেঁটে চলেছে ও। আশেপাশের স্টুডেন্টগুলোর কেউ কেউ ওকে আর চোখে দেখছে। স্কিন টাইট পোশাক ছাপিয়ে রোমাইশার সৌন্দর্য সবার নজর কাটছে। তাদের সবার দৃষ্টি উপেক্ষা করে রোমাইশা হেঁটে হেঁটে একেবারে ল্যাব বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়ালো। ওর সামনে দাঁড়ানো দুজন জাদ্রেল মুখের গার্ড ওর হাত বাড়িয়ে এসাই পাস চাইল। রুমেশা ওর বব হেয়ার কাটিং দেওয়া চুলগুলো সামান্য ঝাঁকিয়ে ওদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। তারপর বলল, I don't need a pass. I'm allowed any time. আর ঠিক সেই মুহূর্তেই 4th ফ্লোর থেকে কতকগুলো মানুষের সমস্বরে চিৎকার ভেসে এলো। গার্ডগুলো সব সচকিত হয়ে উঠল। উপরে কি হচ্ছে জানার জন্য ওরা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে খবর নেওয়ার চেষ্টা করলো, কিন্তু প্রপার কোনো খবর পাওয়ার আগে 3rd ফ্লোর থেকে কেউ একজন আতঙ্কিত গলায় চিৎকার দিয়ে বলে উঠল, The best is out. Turn off your life. রুমেশের সামনে দাঁড়িয়ে থাকা গার্ডটা উত্তেজিত হয়ে আতঙ্কগ্রস্ত চেহারা নিয়ে তার হাতে থাকা এসিআর গানটা লোড করতে শুরু করলো। আর তখন তার হঠাৎই চোখ গেল রুমেশের দিকে। আগের মতো করে মিষ্টি হাসছে আর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি। মাইকেল বসে আছে তার রুমে।
গতকাল রাতে অ্যাশলির লাশ পাওয়ার পর থেকে সে মোটেও ঠিক নেই। তার দৃঢ় বিশ্বাস গতকাল রাতে তার পেটের উপর অ্যাশলির আত্মায় ভর করেছিল, যা সে ইতিমধ্যেই তার গ্রুপের সবাইকে একবার করে জানিয়ে দিয়েছে। ইভেন অ্যাশলি যে তাকে বাঁচানোর জন্য আকুতি মিনতি করেছে সেটাও সবাইকে বলেছে সে। কিন্তু সবাই ভাবছে অ্যাশলির অকাল মৃত্যুর শোকে নাকি তার মাথায় গন্ডগোল হয়েছে। অ্যাশলি যে এভাবেই হঠাৎ দুর্ঘটনায় মারা যাবে তা সে কখনোই ভাবেনি। অ্যাশলির লাশ পাওয়ার পর থেকে মেয়েটার মৃত্যুর কারণ আর সৎমার নিয়েই ব্যস্ত ছিলেন ওরা। সাফনকে একবারও গিয়ে যে তারা চেক দিয়ে আসবেন সেটা কারোর মাথাতেই আসেনি। ক্যামেরাটা কে ভেঙেছে সেটাও একটা চিন্তার বিষয়। গতকাল রাতে যে লোকগুলো ক্যামেরা পর্যবেক্ষণ করতে এসেছিল তাদের সামনে থাকা লোকটা বারবার উসখুস করছে সবাইকে কিছু একটা বলার জন্য, কিন্তু তাকে কেউই পাত্তা দিচ্ছে না। মাইকেলের সাথে সে একবার কথা বলতে এসেছে, কিন্তু মন ভালো না থাকায় মাইকেল তাকে তার ধারে কাছে ঘেঁষতে দেয়নি। মাইকেল তার রুমে বসে এসব চিন্তা করছিল, তখনই তার কানে এলো চিৎকার চেঁচামেচির শব্দটা সাফনকে যেদিকে রাখা সেদিক থেকেই আসছে। দ্রুত বের হয়ে তিনি ছুটলেন সেদিকে। কিছু দূর যাওয়ার পর পথের মধ্যেই তার দেখা হলো একজন গার্ডের সঙ্গে। ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে সে কাউকে উত্তেজিত কণ্ঠে বলছে আর লোক পাঠাতে। মাইকেল তাকে রাস্তার উপরেই থামিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তুমি দৌড়াচ্ছ কেন? ওদিকে কিসের চিৎকার শোনা যাচ্ছে? লোকটা কোনো রকমে হড়বড় করে যা বলল তাতে এই বোঝা গেল যে সাফন আহমেদ নামের সেই ক্ষীণকায় পুরুষটি তার রুম থেকে বের হয়ে পালানোর সময় সামনে যতগুলো গার্ড পেয়েছে সবাইকে কতল করে দিয়েছে। আর সেই ক্ষীণকায় পুরুষ আর ক্ষীণকায় নেই, রাতারাতি দানবে পরিণত হয়েছে। মাইকেল হা হয়ে গেল গার্ডটার কথা শুনে। গার্ডটা এই কথাগুলো বলেই আবার সামনের দিকে ছুটে গেল। মাইকেল সামনে যাবে কি যাবে না সেই দোটানায় পড়ে কিছুক্ষণ দোনমনা করলো। তারপর সাহস সঞ্চয় করে দ্রুত পায়ে এগুলো সামনের দিকে, যেদিকে সাফওয়ানকে লুকিয়ে রেখেছিল তারা। ৬ নম্বর ব্লকটা পার হওয়ার পরই তার কানে এলো গানশটের আওয়াজ। ভরকালো মাইকেল। সাফওয়ানের শরীরে যদি গুলি লাগে আর তার যদি কিছু হয়ে যায় তবে হাড়ভাট তাদের সবইকে শেষ করে ফেলবে। দ্রুত হাঁটা বাদ দিয়ে এবার তিনি ছুট লাগালেন। ওনার কানে কোনো ব্লুটুথ ডিভাইস নেই যে উনি কাউকে বলে দিবেন সাফওয়ানকে যেন কেউ ভুলেও শ্যুট না করে। যত সামনে এগোচ্ছে ততই চিৎকার চেঁচামেচি কানে আসছে মাইকেলের। ৮ নম্বর ব্লকে আসার পর থেকেই আর কোনো শোরগোল কানে আসলো না মাইকেলের। হঠাৎ করেই যেন নিশ্চুপ হয়ে গেল সব। আর একটু এগোতেই ধস্তাধস্তির আওয়াজ কানে এলো তার। মাইকেল এবার ছোটা থামিয়ে হাঁটা ধরল। আর কয়েক পা হাঁটার পরেই কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে পেয়ে ভয় পেল সে। চারপাশে লাশের পাহাড় বানিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে সাফওয়ান। ওর ডান হাতে একজনকে গলা ধরে উঁচু করে ধরে রেখেছে। সেই ছেলেটি নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো মতেই সুবিধা করতে পারছে না। নিজের পা দিয়ে সাফওয়ানকে আঘাত করতে যাচ্ছে সে, কিন্তু সেই পা দুটোর একটাও সাফওয়ানের শরীর পর্যন্ত পৌঁছাচ্ছে না। সাফওয়ান কারোর উপস্থিতি টের পেয়ে ছেলেটার গলা ধরা অবস্থাতে ফিরে তাকালো বাদিকে। চোয়ালের উপর খানিকটা কেটে গেছে ওর, রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে সেখান থেকে। মাইকেল হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখছে ওকে। মাইকেলের মাথায় আসলো না কাল দুপুরেও যাকে হাড় লিকলিকে দেখেছিল সে কিভাবে এত পরিবর্তন হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? তবে কি সাফওয়ানের মেডিসিন ওর কাছেই ছিল, শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা করছিল সেটা প্রয়োগ করার জন্য? কিন্তু এখন কি করার? সাফওয়ানকে তাদের হাতে বুঝিয়ে দেওয়ার সময় হারভার্ট নিজে এসেছিল আর বলে গিয়েছিল সাফওয়ানকে যেন তারা মোটেও লাইটলি না নেয়, কারণ সে একজন ইন্টারন্যাশনাল হিটম্যান যার বুদ্ধি, শক্তি, ট্রিক্স কোনো কিছুর সাথেই পেরে ওঠা তাদের মতো নগণ্য ব্যক্তিদের পক্ষে খুবই কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু সাফওয়ানের অমন কঙ্কালাসার চেহারা দেখে মাইকেল মনে মনে হারভার্টেরও সমস্ত কথা এক প্রকার হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু তার বোঝা উচিত ছিল যেখানে হারভার্টের মতো একজন বিশাল মাপের মাফিয়া সাফওয়ানের ব্যাপারে তাকে সাবধান হতে বলছে, তখন সাবধান হওয়াটাই তাদের জন্য বেস্ট ছিল। সাফওয়ানকে আরও কড়া গার্ডে রাখা তাদের প্রথম থেকেই উচিত ছিল, কিন্তু দয়া দেখিয়ে তো ওরা সাফওয়ানের হাতে পায়ের বন্ধনীগুলো সব খুলে দিয়েছিল। ভুলটা প্রথম থেকেই তাদেরই। মাইকেলকে দেখে সাফওয়ান তার কালো রঙা
ঠোঁটের ভেতর থাকা ক্যানেল দাঁতই বের করে নিঃশব্দে এক হিংস্র হাসি দিল। তারপর হাতে ধরা ছেলেটাকে এক হাত দিয়ে উঁচু করে রেখেই মাইকেলের দিকে এগোলো সে। সাফনকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে মাইকেল পেছাতে লাগলো। গতকাল দুপুরেও সাফনের ঠোঁট এতটা কালো ছিল না, ওর চোখ এতটা আগুন ঝলসানো ছিল না, ওর দাঁতগুলো এমন ঝলক দিচ্ছিল না। তাহলে আজ কি এমন হলো? সব কিভাবে বদলে গেল এত দ্রুত? মাইকেল এসব ভাবতে ভাবতে পেছাতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তেই সাফন ওর কালো রঙা দ্বিখণ্ডিত জিহ্বাটা বের করে নিচের চোয়ালের উপর হওয়া ক্ষতটা লেহ করলো। আটকে উঠল মাইকেল। সাফন যে তার ওই লকলকে জিহ্বাটা এতখানি বের করতে পারে তা তার ধারণাতেও ছিল না। গত 2 মাস ধরে সাফনকে সে রোজ দেখেছে, কিন্তু এমন হিংস্রতায় পরিপূর্ণ সাফনকে সে আজ প্রথম দেখেছে। পেঁচাতে পেঁচাতে একসময় দেওয়ালে গিয়ে পিঠ ঠেকে গেল মাইকেলের। বিশাল দেহী সাফন তার ঠিক সামনে এসে দাঁড়ালো। ওর হাত দিয়ে ধরে রাখা ছেলেটা দম বেরিয়ে যাওয়ার যন্ত্রণায় ছটফট করছে। সাফন কিছুটা ঝুঁকে মাইকেলের কানের কাছে মুখ নিয়ে এসে কিছুটা ফিসফিস করেই বলে উঠল, আমার সাথে এমন দারুণ প্লেজারের আয়োজন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কথাটা বলে নিজের হাসি হাসি মুখটা মাইকেলের কানের কাছ থেকে সরিয়ে নিল। সোজা হয়ে নিজ মাইকেলের থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো। আর এরপরই নিজের হাসি হাসি মুখটা হঠাৎ করেই বজ্র কঠিন করে হাতে রাখা ছেলেটার মাথাটা ধরে পাশের দেওয়ালের সাথে ক্ষিপ্ত গতিতে আশ্রে মারল সাফন। ছেলেটার মাথার খুলি থেকে কিছু অংশ ছিটকে গেল এক পাশে। আর সেটা দেখে মাইকেলের চোখ বড় বড় করে তাকিয়ে রইল সাফনের দিকে। হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে, তার বিপি হাই হয়ে যাচ্ছে। বুকের বাঁ পাশটা হাত দিয়ে চেপে ধরে রেখে অসহায় চোখে তাকালো মাইকেল সাফনের দিকে। দাঁড়ানো থেকে আস্তে আস্তে বসে পড়ল সে মেঝেতে। সাফন নির্বিকার চোখে দেখতে লাগলো মাইকেলের এমন বেদনাপূর্ণ চেহারা। সেই মুহূর্তেই ধূপধাপ করে ছুটতে ছুটতে এদিকে এসে পৌঁছালো প্রায় 50 জনের মতো গার্ড। ওদের সবার হাতেই স্টেট গান, কারণ সাফনকে ডিরেক্ট বুলেট শট দেওয়ার জন্য পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেভাবে হোক সাফনকে জীবিত রাখতে হবে, নইলে হার্ভার্টের বিশাল রকম ক্ষতি হয়ে যাবে। সাফন মাইকেলের দিক থেকে চোখ ফিরিয়ে ওদের দিকে তাকালো, আর তারপর নিজের স্টেজি প্যান্টটার পকেট থেকে ও 2 সাইডেড শোল্ডারটা বের করে স্বাগতম জানানোর ভঙ্গিতে সুন্দর করে হেসে গার্ডগুলোর দিকে এগোলো। পেছন থেকে বুকে হাত দিয়ে বসে থাকা মাইকেল তাকিয়ে রইল সাফনের যাওয়ার পানে। রুমেশা দ্রুত পায়ে হেঁটে চলেছে গ্রাউন্ড ফ্লোরের 3 নম্বর ব্লকের পেছন দিকের উদ্দেশ্যে। গতকাল এখানে ঢোকার সময় অনেক কষ্টে ম্যানহোলের ঢাকনাটার স্ক্রুগুলো খুলেছিল ও। সেগুলো খুলে রেখেই শুধু ঢাকনাটা কোনো রকমে জায়গা মতো রেখে ও চলে গেছিল। আজ ওরা সেই জায়গা দিয়েই পেরিয়ে যাবে, আর যাওয়ার সময় খুব দ্রুত গতিতে আবার স্ক্রুগুলো লাগাতে হবে, নইলে প্রতিপক্ষ বুঝে যাবে যে ওরা এদিক দিয়েই পালিয়ে গেছে। কাজটা সাফনই করতে পারবে। রুমেশা নিজের ব্লুটুথ ডিভাইসটার মাধ্যমে একবার জোনাসের সাথে কানেক্ট হলো, ওদিকে সব ঠিকঠাক আছে কিনা, কোনো সমস্যায় পড়তে হয়েছে কিনা তাদের, সেসব খোঁজ খবর নিল। আর তারপর ওদেরকে বলো কোনো সমস্যায় না পড়লে ও আর সাফন ঘন্টাখানেকের ভেতরেই এখান থেকে বের হয়ে যাবে। আর এখান থেকে বের হয়ে নিজেদের সবচেয়ে দ্রুত গতিতে ছুটলে আর 1 ঘন্টার মতো লাগবে ওদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে। জোনাস খবরগুলো পেয়ে রুমাইশাকে নিশ্চিত করল যে তারা জায়গা মতোই অবস্থান নিয়েছে। শুধু সাফনকে নিয়ে বের হওয়া মাত্রই যেন তাদেরকে জানানো হয় প্রাথমিক প্রস্তুতির জন্য। রুমেশা সম্মতি জানিয়ে ওদের সাথে কানেকশন ডিসকানেক্ট করে ফেল। তারপর আবার এগুলো নিজের গন্তব্যের দিকে। নিজের 2 সাইডেড শোল্ডা দিয়ে সমানে কুপিয়ে যাচ্ছে সাফন। কাকে কোথায় আঘাত করছে দেখছে না, বিপুল তৃপ্তি নিয়ে এই কাজ করছে সে। এরকম সুযোগ লাস্ট কবে পেয়েছে তা ওর মনে পড়ে না। এতদিন পরে এইভাবে এতগুলোকে খতম করে দিতে পেরে ওর শরীরে আনন্দের শিহরণ বয়ে যাচ্ছে। কিন্তু এভাবে চলে তো হবে না। এত গার্ড আসতে থাকলে ওর সময় লাগবে অনেক। হার্ভার্টের কানে এতক্ষণে খবর পৌঁছে গেছে। এর ভেতর যদি হার্ভার্ট আরও লোকজন নিয়ে চলে আসে তবে আজকেও আর বের হতে পারবে না। এদিকে ভোগে পাঠাতে পাঠাতেই ওর সব সময় চলে যাবে।
ডান হাতে সোটটা সমানে চালানো অব্যাহত রেখে বাম জিপা দ্বারা নিজের ব্লুটুথ ডিভাইসটা রোমাইশের সাথে কানেক্ট করলো সাফওয়ান। তারপর রোমাইশকে পেয়ে ও বলে উঠল, Need help, wifey? Clear the first floor, then come to me. I'm on the fourth. সাফওয়ানের আদেশ পাওয়া মাত্রই ঝড়ের বেগে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের দিকে ছুটে চলল রোমাইশা। আকাশে আজ প্রখর সূর্য, সূর্যের তাপে মাটি তেতে উঠেছে। ঈশান কোণে সুরমা রঙা মেঘ সাজতে শুরু করেছে থরে থরে, আর তার সাথে তাল মিলে মাটিতে থরে থরে লাশ সাজাচ্ছে সাফওয়ান। ওর দক্ষ হাতে ওর টু সাইডেড সোরটা বিদ্যুৎ বেগে প্রতিপক্ষের মাংসে গেঁথে গিয়ে মাংস থেকে মাংস, হাড় থেকে হাড় আলাদা করে দিচ্ছে। রক্তের ফোয়ারাও বয়ে যাচ্ছে সমস্ত জায়গাটা জুড়ে। বেশ কয়েকটা ইস্টার্ন গানের শট লেগেছে ওর শরীরে, কিন্তু সেগুলো কয়েক সেকেন্ডের জন্য ওকে সামান্য দমাতে পারলো। ওর শরীরে একটা পশমও হেলাতে পারছে না। ভার্সিটির স্টুডেন্টরা সব যত্রতত্র ছোটাছুটি করে ভার্সিটি থেকে বেরিয়ে যেতে চাইছে। পুলিশ ফোর্স এসে দাঁড়িয়ে আছে ভার্সিটির মুখে, কিন্তু তাদেরকে হারভার্টের গার্ডগুলো আটকে রেখেছে, ভেতরে যেতে দিচ্ছে না।